এই আপনি সবাইকে বলে দিয়েছেন কেন আমি রায়ান ভাইকে ভালোবাসতাম? তুষার ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছিল। চিত্রার কথা শুনে চিত্রার ফানে ঘুরে দুহাত বুকে গুজে বলে, ভুল কিছু তো বলিনি, সত্যিটাই বলেছি। আমার কেমন অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হচ্ছে কেন? রায়ান ভাই আর রিয়ার সামনে যেতে। তোমাকে কে বলেছে তাদের সামনে যেতে? আশ্চর্য, কেউ বলবে কেন? একই বাড়িতে থাকছি, সামনে তো চলে আসবেই। আচ্ছা, বাড়ি পাল্টানোর ব্যবস্থা করেছি। চিত্রা ব্রু কুচকে তাকালো তুষারের কথায়। বাড়ি পাল্টানোর ব্যবস্থা করেছেন মানে? তুষার চিত্রার কোমরে বা হাত দিয়ে টেনে একদম নিজের কাছে নিয়ে আসে, কানের কাছে মুখটা নিয়ে পিস করে বলে, হ্যাঁ, এই যে তোমার আমার বিয়ে হবে, আমি তো আর আমার বউকে বিয়ের পর তার বাবার বাসায় রেখে নিজের বাসায় ঠিক থাকতে পারবো না। ঠিক থাকতে পারবেন না কেন? বউ তার বাবার বাসায় থাকলে? তুষার চিত্রাকে ঘুরিয়ে চিত্রার কাঁধে থুতনি রেখে বলে, কারণ আমি বউ পাগল। বউ পাগল ছেলেরা বউ ছেড়ে 1 সেকেন্ডও থাকতে পারে না। চিত্রা তুষারের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। নিরাশ হয়ে বলে, আপনি কথায় কথায় চেপে ধরেন কেন? তুষার চিত্রার গালের সাথে নিজের গাল লাগিয়ে নেশালো কণ্ঠে বলে, আমি তো এখনো কিছু চেপে ধরিনি, সব বিয়ের পরের জন্য তুলে রাখছি। মুহূর্তে চিত্রার চোখ মুখ শক্ত হলো। সবসময় নেগেটিভ জিনিস ঘুরে কেন মাথায়? আমি কি ওসব ইঙ্গিত দিয়েছি? কি করব বলো? তুমি এমনভাবে বলো, না চাইতেও ওসব এসে পড়ে মাথায়। চিত্রা তুষারের থেকে নিজেকে ছাড়িয়ে বলে, মাথা একদম পাটিয়ে ফেলবো, লাগাম নেই কথায়। তুষার চুলগুলোকে পেছনের দিকে ঠেলে দিতে দিতে বলে, না নেই। আপনি চরম লেভেলের অভদ্র। তোমার সামনে এত ভদ্র সেজে কি হবে আমার? আপনার সাথে কথাই পারা যাবে না। আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। কথাটা বলে চিত্রা চলে যাবার জন্য ঘুরলে তুষার চিত্রা হাত চেপে ধরে। চিত্রা তুষারের দিকে ঘুরে বলে, আবার হাত ধরলেন কেন? এই হাত ধরার অধিকার কেবল আমারই, তাই ধরেছি। এখনো হয়নি। তুষার চিত্রার হাত ছেড়ে দিল। চিত্রা নিঃশব্দে হাসলো। তুষার মুখটাকে গম্ভীর করে বললে, আমরা কালই ঢাকায় ব্যাক করব। ঢাকায় গিয়ে তাড়াতাড়ি বিয়ের ডেট ফিক্সড করে বিয়ে করব। কেন, তোর সইছে না বুঝি? না, বউকে চোখের সামনে দেখছি, চাইলেও নিজের মতো করে ছুতে পারছি। এর চাইতে কষ্ট আর কি হতে পারে পুরুষের জন্য? ইস, পুরুষ মানুষের আবার কষ্ট হয়? না, পুরুষ মানুষরা তো মানুষ নয়, তাদের হৃদয় বলতে কিছু নেই। তারা তাদের বউয়ের হৃদয় নিয়ে চলে। রেগে রেগে কথা বলছেন কেন? রেগে রেগে বলিনি কথা। আমি তো স্পষ্ট আপনার কথায় রাগের আভাস পেলাম। কারণ চিত্রার আমাকে নম্রই 2 লাইন এক্সট্রা করে নিজের মতো ভেবে নেয়। চিত্রা তুষারের চোখের দিকে তাকিয়ে বলে, এই যে আমার চোখের দিকে তাকান তো। তুষার না তাকিয়ে বলে, পাগল ধরার ধান্দা? চোখের দিকে তাকালে বুঝি মানুষ পাগল হয়? মানুষ হয় কিনা জানি না, তবে তোমার চোখের দিকে তাকালে আমার ভুলভাল জিনিস করে ফেলতে ইচ্ছে করে। ভুলভাল মানে কি? বুঝতে পেরেছ? চিত্রা দৃষ্টি সরিয়ে নিল। ছাদ থেকে নেমে যেতে যেতে বলে, এমন লাগামহীন বিলাল্লাফোনা পুরুষ কেন আমার কপালে জুটল? তুষার চিত্রার কথা শুনে শব্দ করে হেসে ফেলল। তৃষা বসে আছে নিজের রুমে। সামনের সোফায় বসে তৃষাকে পর্যবেক্ষণ করছে রাফি। বা হাতের তালু দিয়ে মাথার চুলগুলোকে সেট করে বলে, এই তৃষা, এইভাবে বসে আছো কেন? তৃষা রাফির দিকে তাকালো, তপ্ত শ্বাস ফেলে বলে, এইভাবে কেউ কখনো মেয়ে চায় তার বাপ মায়ের কাছে? রাফি ব্রু কুচকালো, কিভাবে চাইলাম? ব্রু যেভাবে সীতাকে চাইলো, আমিও তো সেভাবেই চাইলাম। আশ্চর্য ভাই, যেভাবে চাইবে সেভাবে কি আপনাকেও চাইতে হবে? আপনি একটু সুন্দর করে চাইতে পারলেন না? বলতেন, পুপি, আমি তৃষাকে অনেক ভালোবাসি, তোমার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার মেয়ে আমার অক্সিজেন সাপ্লাই হিসেবে কাজ করে। অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারে বলো? এভাবে চাইতে হয়? রাফি বসা থেকে উঠে দাঁড়ায়, তৃষার দিকে এগিয়ে এসে কোমরে 2 হাত দিয়ে বলে, এই মেয়ে, তুমি আমার অক্সিজেন? অবশ্যই, আসো তো, তোমায় ব্যালকনি থেকে ফেলে দেই, দেখি আমার অক্সিজেন সাপ্লাই করা বন্ধ হয় নাকি। উফ, আপনি প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছেন কেন? এটা কথার কথা। সব প্রেমিক প্রেমিকে এমন ডায়লগ দেয়। আমি যে তোমার প্রেমিক নই। প্রেম করলে তো প্রেমিক হতেন। আমরা বরং বিয়ের পর ছুটি প্রেম করব। রাফি হাই তুলতে তুলতে বলে, খেয়ে দিয়ে কাজ নেই, বিয়ের পর প্রেম করে টাইম ওয়েস্ট করবো? কোনো প্রেম নেই, সোজা হ্যাক্সা মিশন কমপ্লিট করবো।
তিশা বুঝলো না রাফি কিসের মিশন কমপ্লিট করার কথা বলল। কিসের মিশন কমপ্লিট করবেন? কিসের আবার? বাবা হব, দাদা হব, নানা হব, কত মিশন কমপ্লিট করা বাকি এখনো। তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। নাতি নাতনির বিয়ে দেখব, তাদের বাচ্চাদেরও বিয়ে দেখব। তিশা হা হয়ে রাফির দিকে তাকিয়ে রইল। মিনিট কয়েক চুপ থেকে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, এই বিয়ের কোনো নামগন্ধ নেই, সে আসছে নাতি নাতনির বিয়ে দেখতে। আরে প্যারা কিসের? তুষার বউর বিয়ে হলে আমারও হবে। আপনি সব সময় আমার ভাইকে কপি করেন কেন? তোমার ভাইয়ের কপি না করলে আমার নিজের ফিউচার কেমনে গড়ব? সে আমার আইডল। আমার ভাই আপনার আইডল? রসকসীন কাঠখোট্টা আমার ভাই আপনার আইডল? হাস্যকর। রাফি তিশার মাথায় গাঁটটা মেরে বলে, তুষার বউর রসকসীন কাঠখোট্টা কে বলেছে? এত কিছু হওয়ার পরও বলছো সে রসকসীন কাঠখোট্টা? তুমি ব্রোয়ের রোমান্স দেখলে কি বলতা? সেই জায়গায় বুঝে না যেখানে সেখানে। তিশা রাফির মুখ চেপে ধরুন। চুপ থাকেন তো, কিসব বলছেন আমার ভাইয়ের নামে? বোন হই আমি তার। ব্যাপারটা জোশ, তাই না? ব্রো আমার ভাই হয়, আবার বাসুরও হয়। কথাটা বলে রাফি হাসতে থাকে। তৃষা রাফির হাসি দেখে মুখটার দিকে তাকায়। এই হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে সে অজস্র বছর কাটিয়ে দিতে পারবে। মানুষের পাশে থেকে কখনো টু শব্দ করবে না। রায়ান আমার কেমন যেন লাগছে। রিয়ার কথা শুনে রায়ান তড়িগড়ি করে রিয়ার কাছে আসে, মাথায় হাত দিয়ে বলে, খুব খারাপ লাগছে? ডক্টর ডেকে আনবো? রিয়া শোয়া থেকে উঠে বসলো আস্তে ধীরে। না, ডক্টর ডাকতে হবে না। আমার চিত্রের ব্যাপারটা নিয়ে খারাপ লাগছে। মনে হচ্ছে তোমাকে আমি চিত্রা থেকে কেড়ে নিয়েছি। আমি এটুকু বুঝতে পারলাম না ও তোমায় এতদিন ভালোবেসে এসেছে। রায়ান রিয়ার মাথা বুকে চেপে ধরে বলে, মন খারাপ করো না। আমি তো নিজেও বুঝতে পারিনি। আমি কি একটু চিত্রার সাথে কথা বলবো? না থাক, বলার দরকার নেই। হিতে বিপরীত হতে পারে। বিষয়টা হয়তো কাটা গায়ে নুনের ছিটার মতো হয়ে যাবে। রিয়ার কথা বাড়ালো না, চুপচাপ রায়ানের বুকে মাথা রেখে শুয়ে রইল। রাসেল আহমেদ স্ত্রীর উপর ভীষণ রেগে আছে। রিক্তা বেগম স্বামীর সামনে দিয়ে বারবার ঘুরঘুর করছে। রাসেল আহমেদ বিরক্ত নিয়ে শোয়া থেকে উঠে বসে বলে, এভাবে আমার সামনে পাইচারি করছো কেন? সমস্যা কি? রিক্তা বেগম দাঁড়িয়ে পড়ে। রেগে আছো আমার উপর? বিষয়টা কি রাগার মতন নয়? একটু আমার দিকটাও ভাবো। আমি তো যেচে চিত্রাকে কষ্ট দিইনি। রায়ান নিজেই তো রিয়াকে পছন্দ করেছে। এমন তো না যে আমি রিয়াকে পছন্দ করে রায়ানকে বিয়ে করতে বলেছি। আমি শুধু স্বার্থপর হয়ে ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি। রাসেল আহমেদ এবার রুম থেকে বেরিয়ে গেলেন। সেই তখন থেকে একই ফেসাল শুনছে। রুম থেকে বেরিয়ে বসার রুমে যেতেই তুষারের সাথে দেখা হয় রাসেল আহমেদের। তুষার মামার রাগান্বিত চেহারা দেখে মামার পাশে বসেন। মামা, আপনি কি বিষয়টা নিয়ে এখনো মামির উপর রেগে আছেন? রাসেল আহমেদ চোখ বন্ধ করে রেখে বলেন, রেগে থাকার মতোই কাণ্ড করেছে তোমার মামি। মামির জায়গায় একটু নিজেকে বসিয়ে ভাবুন বিষয়টা মামা। যার যার জায়গায় সে ঠিকই আছে। শুধু বিষয়টা নিয়ে মামির উপর রেখে থাকবেন না। উপর থেকে চিত্রা দাঁড়িয়ে দেখলো সবটা। লোকটা কি করে যেন ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে জানে। তামিম খান আর তানিয়া বেগম দুজনে রুমে বসে আলোচনা করছেন ছেলে মেয়ের বিয়ে নিয়ে। কতজন মানুষ ইনভাইট করবে, কিভাবে কি করবে না করবে। তানিয়া বেগম খুশি হয়েছে তার ছেলে মেয়েগুলো ঘরের মেয়ে ছেলেকে বিয়ে করবে দেখে। এবার ঢাকা ফিরেই আগে বিয়ের বন্দোবস্ত করবে। বয়স হচ্ছে, তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখবে। সজল আহমেদ আর সানজিদা বেগম রুমের মধ্যে আছেন। সাহেল আর সয়নিকা বেগম। সজল আহমেদ ছেলের দিকে তাকিয়ে বলেন, সাহিল, বেশি ভেবো না বাবা, মেয়ে তোমার কাছেই তো থাকছে। তুষার যথেষ্ট দায়িত্বশীল একজন মানুষ। তোমার মেয়েকে সে অনেক সুখে রাখবে। সাহেল আহমেদ সজল আহমেদের দিকে তাকায়, না বাবা, আমার ভরসা আছে তুষারের উপর। আমরা কাল সকালে বাড়ি ব্যাক করতে চাই। তুমি আর মাও যাচ্ছ আমাদের সাথে। সে না হয় যাব, আমরা কিন্তু এত তাড়াতাড়ি ফিরতে চাইছিস কেন? নতুন কনস্ট্রাকশনের কাজ ধরেছে, সেখানে না গেলে চলবে না। তাড়াতাড়ি ফিরতে হবে। চিত্রা, তুমি আমাকে ভাইয়ের নজরে দেখেও বলে বিয়ে করতে চাইলে না, অথচ তোমার ফুফাতো ভাইকে বিয়ে করতে ঠিকই রাজি হলে। চিত্রা গ্রাম থেকে নিজের বাসায় এসে ঘুমিয়েছিল। সন্ধ্যার আগে ঘুম ভেঙে যাওয়ায় এক কাপ কফি খাওয়ার জন্য বাসার রুমে আসে। চয়নিকা বেগমকে এক কাপ কফি দিতে বলে সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ পাশে থেকে রাতুলের কথা শুনে চিত্রা চোখ মেলে তাকায়। রাতুল তার দিকে নির্বিশেষে চোখ চেয়ে আছে। চিত্রা ঠিক হয়ে বসলো, খোলা চুলগুলো হাত খোপা করে শুধালো, আপনাকে বিয়ে করতে রাজি হইনি তার একটা কারণ আছে রাতুল ভাই, যেই কারণটা কখনোই প্রকাশ্যে আনা সম্ভব না আমার পক্ষে। তবে অস্বীকার করা সম্ভব নয়, আপনি যথেষ্ট ভালো ছেলে। আমার থেকে বেস্ট কাউকে পাবেন।
আমি তো বেস্ট কাউকে চাইনি চিত্রা, ট্রাস্ট মি, আমি শুধু তোমায় ভালোবাসি। বাট আমি তো আপনাকে ভালোবাসি না। আমার বিয়ে অলরেডি ঠিক হতে যাচ্ছে। একজন মানুষ আছে যে আমাকে যথেষ্ট ভালোবাসে, তার সামনে যাই হোক এসব বইলেন না, সে কিন্তু ছেড়ে দিবে না। তার ভালোবাসাটা দেখলে, আমার ভালোবাসাটা দেখলে না, ভুল মানুষের প্রতি ভালোবাসা এনে ফেলছেন, মন থেকে ভুলতে না চাইলে পস্তাবেন খুব। তোমাকে নিজের করে পাওয়ার কি কোনো পথ আর খোলা নেই? কখনো পথ ছিলই না আপনার আমাকে সেখানে আমায় পাওয়ার পথ খোঁজা মানে বৃথা চেষ্টা করা। তুমি এত কঠিন হৃদয়ের কেন? চিত্রা মুচকি হাসলো। আমি ব্যক্তিভেদে নিজেকে প্রকাশ করতে পছন্দ করি। আমার হৃদয়কে সবাই স্পর্শ করতে পারে না। তুষার পেরেছে? যার হৃদয়ে তুষারপাত ঘটছে সর্বদা, আর সেই হৃদয় তুষার স্পর্শ করতে পারবে না, এটা হাস্যকর হয়ে গেল না? বিয়ের জন্য শুভকামনা রইল আপনাকেও। সয়নিকে বাগান রান্নাঘর থেকে কফির মগ এনে চিত্রার হাতে দেয়। চিত্রা কফির মগটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে রিয়া নামছে। কোলে মেয়ে এমনি অসুস্থ, রিয়া তার উপর মেয়েকে কোলে নিয়েছে। বিষয়টা ভালো লাগলো না চিত্রা। রিয়ার সামনে দাঁড়িয়ে বলল, তোর তো শরীর ভালো না, ওকে কোলে নিছিস কেন? আমার কাছে দে, আমি রাখছি। রিয়া রিমিকে চিত্রার কোলে দিল। চিত্রা রিমিকে নিয়ে নিজের রুমে চলে গেল। রিয়া ভাইকে দেখে ভাইয়ের পাশে বসে। রাতুল রিয়ার দিকে তাকিয়ে বলল, শরীরটা এখন কেমন আছে? মোটামুটি ভালোই আছে। হঠাৎ এমন অসুস্থ হলি যে? আসলে প্রথমবার গ্রামে গিয়েছে, সেখানেকার পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারিনি। তার উপর পানিগুলো যেন কেমন। বুঝতে পেরেছি। তা ননদের বিয়ে বাসুরের সাথে ঠিক করলি তাহলে? তুষার ভাইয়া ভালোবাসে চিত্রাকে, সেখানে আমরা রাজি না হয়ে থাকি কিভাবে? আমার দিকটা ভাবলি না? জীবন বড় অদ্ভুত ভাইয়া, সবাইকে ভালোবাসা উচিত না, সবার কপালে ভালোবাসা জোটে না। তুমি চিত্রার থেকেও পারফেক্ট কাউকে পাবে। রাতুল কিছু বলল না, চুপচাপ বসা থেকে উঠে চলে গেল। সৈনিকা বেগম দূর থেকে দাঁড়িয়ে সবটা গুলো শুনল। জীবনটা কেমন যে, যাকে ভালোবাসে সে তাকে পায় না, তাহলে কেন যার তার প্রতি মায়া ভালোবাসা চলে আসে? রাফি ঢাকা এসে বাবা ভাইয়ের সাথে বিজনেসে হাত দিয়েছে। তামিম খান স্পষ্ট বলেছে, বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। বিয়ে করলে বউয়ের তেল সাবান শাড়ি গয়না দিতে দিতে নাকি ফকির হয়ে যেতে হয়, আর সেখানে বেকার থাকলে নাকি বউ কপালের জাটার বাড়ি দিয়ে চলে যায়। রায়ানের সুবিধা হচ্ছে রাফি বিজনেসে হাত দেওয়ায়। কাজের প্রেশারটি একটু কমেছে। কাজের ফাঁকে রায়ান ফোন দিয়ে একবার রিয়ার শরীরের খোঁজ খবর নেয়। রাফির ল্যাপটপ নিয়ে কিছু ডকুমেন্ট চেক করছে। হঠাৎ ফোনে রিংটং বেজে ওঠে। রাফি ফোনটা সাইড থেকে তুলে দেখে অদরার নম্বর। হঠাৎ অদরার ফোন আসায় কপালে দু ভাঁজ পড়ে রাফির। ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফোনটা কেটে যায়। রাফি ফোনটা কেটে যাওয়ায় ফোনটা সাইডে রাখতে ফের ফোনটা বেজে ওঠে। রাফি ফোনটা রিসিভ করে কানে নেয়। হ্যালো বলার আগে উপাস থেকে বেশি আসে, কেমন আছেন মিস্টার রাফি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ ফোন দিলেন যে আমায়, কোনো দরকার? হ্যাঁ, দরকার না হলে ফোন দিতাম না। জি বলুন, কি দরকার? শুনলাম আপনাদের বাড়িতে বিয়ের আমেজ শুরু হতে যাচ্ছে। রাফি ব্রু কুঁচকাল। আপনি কিভাবে জানেন আমাদের বাড়িতে বিয়ের আমেজ শুরু হতে যাচ্ছে? অতরা হাসলো। সুখবর বাতাসের বেগের চাইতে দ্রুত বেগে ছড়িয়ে যায়। তা আপনি কি জেসে দাওয়াত নেওয়ার জন্য ফোন দিয়েছেন? না, বিষয়টা সেটা নয়, দাওয়াত চাইছি না। তবে বিয়েটা আসলে কার সাথে আপনার? রাফি বিরক্ত নিয়ে বলে, আমার বাচ্চার মায়ের সাথে। বাচ্চার মাটাকে? আমার নাতির দাদি। এখন রাখি, কাজ আছে, বেকার নই আমি। সময়ের মূল্য আছে। আপনার সাথে যতক্ষণ কথা বলছি ততক্ষণে আমার কাজ অনেক দূর এগিয়ে যেত। রাফি ফোন কেটে দেয়। অদরা হাতে থাকা ফোনটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে। রাগে তার হাত পা কাঁপছে। আশরাফুল কিছু ছিটকে পড়ার শব্দ শুনে মেয়ের রুমে এসে দেখে মেয়ের ফোন ফ্লোরে পড়ে আছে কয়েক টুকরো হয়ে। এভাবে ফোনটা ভাঙলো কি করে? অদরা আশরাফুলকে দেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ চুপ থেকে বলে, হাত ফসকে পড়ে গেছে। হাত থেকে পড়ে গেলে এভাবে কয়েক টুকরো হয় না ফোন। আশ্চর্য, বললাম তো হাত ফসকে পড়ে গেছে। তোমার কি মনে হয় আমি আমার ফোন ইচ্ছে করে ভেঙে ফেলেছি? অদরার আচমকা রাগ দেখে আশরাফুল বলে, রেগে যাচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে? না, আমাকে একটু একা থাকতে দাও। আশরাফুল চলে গেলেন মেয়ের রুম থেকে। অদরা বিছানার এক প্রান্তে বসে মাথার চুলগুলো চেপে ধরে। রাগ হিংসা দিনকে দিন বেড়ে চলেছে, এটাকে কন্ট্রোল করতে হবে।
তুষার নিজের রুমে বসে ফোন স্ক্রল করছে। তানিয়া বেগম তুষার রুমে ঢুকে তুষারের পাশে বসে বলেন, কাল তো তোর আর চিত্রার বিয়ের ডেট ফিক্সড করতে যাব। তুষার ফোনের দিকে তাকিয়ে জবাব দেয়, আচ্ছা। তৃষার বিয়ের কথা এখন ভাবছি না। তুষার ফোনের থেকে দৃষ্টি সরায়। কেন? কয়েক মাস যাক রাফি কেবল বিজনেসের হাল ধরলো, আর একটু পাকাপোক্ত হোক। তুই তো জানিস তোর বাবা কেমন, সে বলেছে রাফি এখনো উপযুক্ত নয়। তুষার বিছানা থেকে নামতে নামতে বলে, তোমার বাইফও মানলে হয়। না মানার কি আছে? তুষার রুম থেকে বের হতে হতে বলে, সেটা তোমার বাইফকে জিজ্ঞেস করো, সে সুন্দর করে বলে দিবে। আশা, তোমার মেয়ের পরিবর্তনগুলো কি লক্ষ্য করছো? আয়শা রহমান স্বামীর কথা শুনে কাপড়গুলো গোছানো বাদ দিয়ে বলে, কেমন পরিবর্তন? এই যে আজ ওর মধ্যে পরিবর্তন দেখলাম, হুটহাট রেগে যাচ্ছে। নিশ্চয়ই রাগার মতো কোনো ঘটনা ঘটেছে, তাই রেগে গেছে। হতে পারে। আচ্ছা, তুমি অদরার জন্য ছেলে দেখছো না কেন? আমাদের তো বয়স কম হচ্ছে না। আশরাফুল তপ্ত শ্বাস ফেলল। তোমার মেয়েকে তো ছিল। বিয়ের কথা বললে কীভাবে রেগে যায়? এভাবে জীবন চলে না। মেয়েটার কি শাহাদ আহ্লাদ নেই মনে? ওর কি ইচ্ছে হয় না দ্বিতীয়বার আবার সবটা নতুন করে শুরু করতে? থাক, বাদ দাও। জোর করে কিছু করতে হবে না। ওর ইচ্ছে হলো ও নিজে থেকেই বলবে। শাফিন মারা গেছে 1 বছর হয়ে গেল। শাড়ি রঙিন তো দূরে থাক, রঙিন কোনো পোশাকই তোমার মেয়ে পরেনি। সেই একই পোশাক, সাদা শাড়ি। মানে সে বিধবা, এটা তাকে প্রমাণ সহকারে মানুষকে দেখাতে হবে। আসতে বলো, শুনতে পাবে তো। শুনতে পাক, তুমি ছেলে দেখবা, ওর এবার বিয়েতে রাজি হতেই হবে। কথাটা বলে আয়েশা রহমান রুম থেকে বেরিয়ে যায়। আশরাফুল রহমান চোখের চশমাটা খুলে বিছানায় শুয়ে পড়ে। অদরা মাথা চেপে বসে আছে। অযথা রাগ কেন হচ্ছে বুঝতে পারছে না। ফ্লোরে থাকা ফোনটার দিকে তাকিয়ে এখন নিজেকে কয়েকটা শট দিতে ইচ্ছে করছে। নিজের রাগ কন্ট্রোল কেন হচ্ছে না। অতটা ফ্লোর থেকে ফোনটা উঠিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। চুলগুলো ঠিক করে বলে, অদরা, কন্ট্রোল ইউর সেলফ। তুমি এমন নও, নিজেকে অন্য রূপে প্রকাশ করা মানায় না। দ্বিতীয়বার আর এমন ভুল করবে না, মাইন্ড ইট। কথাটা বলে অদরা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। চিত্রা নিজের রুমে শুয়ে রিমিকে নিয়ে এটা ওটা বলি রিমিকে হাসাচ্ছে। হঠাৎ মুঠোফোন টাইম বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে তুষারের নাম্বার। মুহূর্তেই অজান্তে মুখের হাসি চড়া হলো। ফোনটা রিসিভ করে কানে নিতে উপাস থেকে বেশি আসে। অনেক দিন ধরে দেখি না তোমায় প্রেয়সী, ভিডিও কল দিচ্ছি, রিসিভ করো। চিত্রা ব্রু কুচকালো। কল তো দিয়েছে, তাহলে ভিডিও কল দিলেই তো হতো। আর অনেক দিন ধরে দেখে না মানে? আজ সকালেই তো একসাথে ফিরল তারা ডাকা। আশ্চর্য তো, কল দিয়েছেনি, তাহলে একেবারে ভিডিও কল দিতেন। কল দিয়ে জিজ্ঞেস করে নিচ্ছেন কেন? অনুমতি নেওয়া ভালো। ওরে আমার শ্রদ্ধেয় পুরুষ, শ্রদ্ধেয়র সাথে শুদ্ধ পুরুষও বটে। কথা কম বলে ফোন দিচ্ছি, রিসিভ করো। কথাটা বলে তুষারও ফোন কেটে দিয়ে ভিডিও কল দেয়। চিত্রা কলটা রিসিভ করে ফোনটা মুখের সামনে ধরে। তুষার চিত্রার ফেসটা দেখে বুকে হাত দিয়ে বলে, হাই রে, দেখো বুকের দুগদুনিটা তোমায় দেখা মাত্রই থেমে গেল। চিত্রা বিছানায় বসা রিমিকে কোলে নিয়ে বলে, একদম ফালতু কথা বলবেন না। আমি মোটেও ফালতু কথা বলিনি। সত্যি বুকটা লাফাচ্ছিল। হৃৎপিণ্ডটা হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে বলছিল চিত্রাকে দেখব, আর আমিও ভালো মানুষ, তাই তার কথাটা রাখলাম। তুষারের কথা শুনে চিত্রা হেসে ওঠে। রিমি হাত বাড়িয়ে চিত্রার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তুষারের কপালে দুবাজ পড়ে। এই যে পাকা বুড়ি, ফোন নিলে কেন? তোমার পুপিকে দেখতে দাও মন প্রাণ ভরে। চিত্রা রিমির থেকে ফোনটা নিয়ে ফের মুখের সামনে ধরে বললে, দেখা শেষ? হৃৎপিণ্ডটা এখন শান্ত হয়েছে? হ্যাঁ, কিছুটা, তবে এখনও হালকা লাফাচ্ছে। এখনও লাফাচ্ছে কেন? কারণ চিত্রাকে তুষার ছুঁতে পারছে না, তাই। শুধু ছোঁয়াছুঁয়ির কথা বলেন? বিয়ের পর প্রেম কাব্য শোনাবো। রাখেন ফোন। না, রাখবো না। কেন? ইচ্ছে করছে না তাই। কখন ইচ্ছে করবে জানি না। তো আপনি কি জানেন? আপাতত চিত্রা ছাড়া কিছুই বুঝতেছি না। চিত্রা চুপ রইল। তুষারকে ভালো করে লক্ষ্য করতে দেখলো লোকটা এই রাতে ছাদে দাঁড়িয়ে আছে, শরীরের একটা ব্ল্যাক টি শার্ট পরে। আপনি এই রাতে ছাদে কেন? এমনি হাঁটতে আসছি। তো শীতের পোশাক কোথায় শরীরে? শীত নেই। চর্বি বেশি শরীরে? নো। তাহলে শীত কেন করবে না? আমি রুমের মধ্যে, তবুও দেখা চাদর জড়িয়ে আছি। কারণ তুমি চিত্রা আর আমি তুষার। আমার নামের মাঝেই আছে প্রুফ। আর শোনো একটা কথা। বলুন। কাল মা যাবে তোমাদের বাসায়, ফুফি আসবে, দারুণ হবে। হ্যাঁ, তোমার আর আমার বিয়ে নিয়ে কথা বলতে। আপনিও আসবেন? না, তবে তুমি চাইলে আসবো।
থাক, আশা লাগবে না, বাই, আচ্ছা শুভরাত্রি। ফোন কেটে দেয় চিত্রা। বিয়ে কথাটা ভাবতে শরীর কেমন একটা অনুভূতি হলো। রিমিকে বুকে জড়িয়ে ধরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সাহেল, আমি চাইছি চিত্রাকে অতি শীঘ্রই তুষারের বউ করে নিতে। তানিয়া বেগমের কথা শুনে সাহেল আহমেদের তানিয়ার দিকে তাকায়। রাফি অধৈর্য হয়ে বসে আছে, কখন তারা তিশার বিয়ের কথা বলবে সেটা শোনার জন্য। আমাদের কোনো সমস্যা নেই আপা। সাহেল আহমেদের কথা শুনে স্বস্তি পায় তানিয়া বেগম। তাহলে সামনের মাসে একটা ডেট ফিক্সড করি? যেটা ভালো হয় করো। সামনের মাসের 15 তারিখ তাহলে ফিক্সড করি। এর আগে তো বোটাবুটি হবে। 10 তারিখের আগে ডেট ঠিক না করাই ভালো। 15 তারিখটাই ঠিক হবে। বেশ, তবে তাই হোক। সহায়নিকা বেগম মিষ্টির প্লেটে নেয়, তাদের সামনে রাখে। সবাই এক এক করে মিষ্টি নেয়। রাফি একটা মিষ্টি তুলে মুখে নিতে নিতে বলে, ফুপি, ব্রোডটা তো বললে, এবার আমারটা বলো। তানিয়া বেগম কেবলই মিষ্টি মুখে নিতে যাচ্ছিল। রাফির কথা শুনে মিষ্টিটা আর খাওয়া হলো না। হাতে রেখে বলে, আপাতত বিয়ে হচ্ছে না তো রাত্রিসার। মুহূর্তে রাফির মুখটা শুষে যায় লেবুর মতো। বিয়ে হচ্ছে না মানে মাসখানেক পর হবে। এর মধ্যে তুই প্রতিষ্ঠিত হ ভালো করে। তোর পুপু এখনই তিশাকে বিয়ে দিবে না। সীতাকে নিতে পারলে তিশাকে দিতে পারবে না কেন? দেখো পুপি, আমার বোনকে তোমার ছেলের জন্য নিতে হলে তোমার বোনকেও আমায় দিতে হবে। রাসেল আহমেদ ছেলের এমন কথা শুনে হা হয়ে যায়। ছেলেকে ঝাড়ি দিয়ে শুধু, এই রেফি, তোর পুপি তো ঠিকই বলেছে, কয়েক মাস যাক, তারপর না হয়। এরপর কোনো পরেই আমি মানবো না বাবা। বোর বিয়ে হলে আমিও করবো বিয়ে। রাফি তার বাবাকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়ে কথাটা বলে ওঠে। রিয়া রাফির কথা শুনে বলে, ভাইয়া এমন করছেন কেন? সবাই তো বললো কয়েক মাস পর আপনার তিশার বিয়ে হবে। এই একসাথে 2 বিয়ে হলে তো আমরা মজাই করতে পারবো না। এর থেকে সময় নিয়ে হলে এনজয় করা যাবে অনেক বিয়েতে। না ভাবি, বিয়েতে মজা করা লাগবে না, জাস্ট উকিল আনিয়ে বিয়ে পড়াই দেন আমার তিশার। রাসেল আহমেদ এবার রেগে উঠলেন, এই তুই এত বিয়ে পাগল হয়েছিস কেন? বিয়ের বয়স পার করছি বাবা, বিয়ে পাগল হব না? এটা কেমন কথা? মুখে লাগাম টান অসভ্য ছেলে। আমি সভ্যই বেছিলাম কবে? পুফি দেখো, আমি একটা কথা বলছি, তুমি পুফাকে কনভিন্স করবে, কিভাবে করবে আমি জানি না, বাট করবে। আমার তিশার বিয়েটা যেন তাড়াতাড়ি, মানে ব্রোর বিয়ের কয়েকদিন পরই দিয়ে দেয়। তানিয়া বেগম হাম্মুখ হয়ে গেল বাইপের কথা শুনে। এই ছেলে গুরুজনও মানছে না। এই রাফি, সমস্যা কি তোর? আমার পেছনে লাগছিস কেন? আমার বিয়েতে যদি তো অন্য কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে তোর একদিন কি আমার একদিন। রাফি বসার রুমে বসেছিল। তুষারের ফোন কল পেয়ে ফোন রিসিভ করতেই তুষার এই কথা বলে ওঠে। রাফি তার ফুফিকে বলেছিল তুষার ব্রোর বিয়ে দিলে তারও দিতে হবে, আর যদি না দেয় তাহলে তিশাদের বাসায় গিয়ে পড়ে থাকবে। আরে ব্রো, এত রেগে যাচ্ছ কেন? তুষার নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। একটু আগে তানিয়া বেগম বাসায় ফিরে জানিয়েছেন তুষারকে যে তুষারের বিয়ে হলে রাফিকে বিয়ে দিতে হবে। এদিকে তামিম খান ডিরেক্ট না করে দিয়েছে, এত তাড়াতাড়ি মেয়ে বিয়ে দিবে না। মেয়ের সামনে এক্সাম শেষে বিয়ে। তানিয়া বেগম তুষারের দিকে তাকিয়ে বলে, তুষার বিয়েটা কয়েক মাস পরে হোক, 2 ভাইয়ের বিয়েটা না হয় একই দিনে দিব। তুষার ব্রু কুচকালা, আশ্চর্য, আমার বিয়ে কেন পিছাতে চাইছ? দেখছিস না রাফি কেমন করছে? তোর আব্বা তো তিশাকে এখন বিয়ে দিবে না রাফির হাতে। রাফির ইচ্ছে মতো হবে নাকি? আমি সামনের মাসেই বিয়ে করব। আজব তো, তুই আবার রাফির মতো শুরু করলি। চিত্রা তো পালিয়ে যাচ্ছে না, কয়েক মাস অপেক্ষা করলে কি হয়? অপেক্ষা জিনিসটাই করা যায় না মা। বেহাইয়া ছেলে ফেলে কোথাকার। আগের দিনে আমাদের বিয়ের কথা বলে লজ্জায় ঘর থেকে বের হতাম না, আর এখন তোরা আমাদের উপর দিয়ে নিজেদের বিয়ের কথা বলিস। এসব বলে লাভ নেই মা। শুনলাম সামনের মাসের 15 তারিখ বিয়ের ডেট ফিক্সড করছো, তাহলে 15 তারিখে হচ্ছে আমার বিয়ে। না, হচ্ছে না। রাফি হতচ্ছাড়া হতে দিচ্ছে না। রাফিকে আমি সামলে নিব, টেনশন করো না, আমার বিয়ে 15 তারিখেই হচ্ছে। কথাটা বলে তুষার বসা থেকে উঠে নিজের রুমে চলে আসে। পকেট থেকে ফোন বের করে রাফিকে ফোন লাগায়। রাখবো না মানে? তুই আমার বিয়ে বানচাল করছিস কেন? কোথায় বা বানচাল করলাম? এই যে আমি বিয়ে করলে তোরও করতে হবে। হ্যাঁ, ঠিকই তো বলেছি। তুমি আমার বোনকে বিয়ে করলে আমিও তোমার বোনকে বিয়ে করব। আমি কি না করেছি গাদা? তোকে যে আমার বোনকে বিয়ে করিস না, বাসা থেকে দিচ্ছে না, তাহলে পালিয়ে বিয়ে কর গিয়ে, তবু আমার বিয়েতে ব্যাঘাত দিস না। মুহূর্তে রাফির চোখ জুড়ে হাসি ফুটে উঠল। দারুণ আইডিয়া দিলে তো ব্রো। তুষার হুঁশে ফিরে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে বুঝতে পারেনি। রাফি শোন, ভুলে কাজ করিস না।
আমার মুখ ফুসকে কথাটা বের হয়ে গেছে। না ব্রো, মুখ ফুসে সবসময় সত্যি কথাই বের হয়। আচ্ছা ব্রো, তিশা আর আমি লুকিয়ে বিয়ে করলে কি একসাথে থাকতে পারবো? একসাথে মানে ওই যে বিয়ের পর চিত্রা যেভাবে তোমার বাড়ি তোমার রুমে থাকবে সেভাবে কি? চুপ কর ফাজিল। তোর বিয়ের এত ইচ্ছে তোর শ্বশুরকে গিয়ে রাজি করা। ফুফা তো তোমার বাবা, তুমি কি একটু পারো না তোমার হবু শালা প্লাস ভাইটার জন্য তোমার বাবাকে রাজি করাতে? আচ্ছা আমি দেখছি তুই যে এমন বিয়ে পাগল আমি ভাবতেও পারিনি। তুমি এমনভাবে বলছো যে মনে হয় তুমি বিয়ে বিদ্বেষ পুরুষ, তুমিই বিয়ে পাগল। তোর বড় ভাই হই আমি, কিছু তো শরম করাক। বড় লোকের সামনে দাঁড়িয়ে সীতাকে যখন চাইলে তখন কি শরমের কথা মাথায় আনছিলা? তুষার তপ্তশ্বাস ফেলল। রাফি তার থেকেও এক দফা গানো কথা না বাড়িয়ে ফোন কেটে দেয়। কথায় বাবলু রিল্যাক্স মুডে বিয়ে করবে তা না, এখন রাফির বিয়ের জন্য বাবাকে রাজি করাতে হবে। চিত্রা কানে হেডফোন লাগিয়ে বসে আছে ব্যালকনিতে, পাশে রিয়া বসে আছে। সামনে গরম কফির 2 মগ থেকে দোয়া বের হচ্ছে। চিত্রা একটা কফির মগ নিয়ে সেটাই চুমুক দেয়। রিয়া চিত্রার পানে চেয়ে বলে, জানিস রাফি ভাইয়া কীভাবে সবার সামনে তিশাকে বিয়ে করার জন্য বায়না ধরল? চিত্রা কফির মগটা সামনে রেখে বলল, এবং সে ছেলেগুলো এমনই, অবাক হওয়ার কিছু নেই। তাই বলে গুরুজনদের সামনে ওভাবে বলবে? তার ছাড়া যে সেজন্য দেখ তোর আর তুষার ভাইয়ের বিয়ে সুস্থভাবে হয় কি না। চিত্রা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বিয়ে হলে হবে, না হলে নেই। তুষার ভাই বিয়ে মেনে নিবে না, জানি, সেজন্য প্যারা নেই। আচ্ছা থাক, বাবুকে মায়ের কাছে দিয়ে আসছি। দিয়ে চলে যায়। চিত্রা কফির মগটা নিয়ে রুমে এসে পড়ে। তিশা চিত্রাকে ফোন দেয়। চিত্রা তুষার ফোন রিসিভ করতে তিশা গড় গড় করে বলে, এই চিত্রা, তোর ভাই আমার ফোন ধরছে না কেন? চিত্রা অবাক হয়, কোন ভাই ফোন ধরছে না? রাফি ভাইয়া। সেটা আমি কিভাবে জানবো কেন সে তোর ফোন ধরছে না? তোর ফোনটা গিয়ে ওরে দে তো। চিত্রা আচ্ছা বলে ফোনটা নিয়ে রাফির রুমের দিকে যায়। রাফির রুমের দরজা কড়া নাড়তে রাফি দরজার সামনে আসে। চিত্রাকে দেখে ব্রু কুচকে বলে, কিছু বলবে? চিত্রা ফোনটা রাফির দিকে এগিয়ে দিয়ে বলে, তুমি তিশার ফোন ধরছো না কেন? তিশা ফোন দিয়েছে, কথা বলো। রাফি ফোনটা চিত্রার হাত থেকে নেয়। চিত্রা নিজের রুমে চলে আসে। রাফি ফোনটা কানে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। এই, আপনি এসব কি শুরু করেছেন? তিশা কথাটা রেগে বলল, কি শুরু করেছে? এই যে বিয়ে করে, তাতে তোমার সমস্যা কি? আপনার জন্য যে ভাই আর বাবার মধ্যে এক প্রকার তর্কাতর্কি হয়ে গেল, হতে দাও। তোমার আব্বাকে তো ভালো মনে করেছিলাম, সে তো ঠেটটা কেন? রাফি কি তার মেয়েকে দিয়ে কাজ করাতো নাকি? বাসায় নাকি খাইয়ে রাখতো? না খাইয়ে রাখতো, মেয়ে দিতে সমস্যা কি? আপনি তো এসে বাবার সাথে কথা বলতে পারতেন, ঠান্ডা মাথায় বুঝাতেন। আসবো বলছো তাহলে? একসে কি করবেন? যা হওয়া তো হয়েই গেছে। কি হয়েছে? কি আবার হবে? বাবা রাজি হয়ে গেছে, এটা বলার জন্যই সেই কখন থেকে আপনাকে ফোন দিচ্ছে, ফোন রিসিভ করছেন না। রাফি শোয়া থেকে এক লাফে উঠে বসে উৎফুল্ল হয়ে বলে, সত্যি রাজি হয়েছে? হ্যাঁ। বিয়ে হবে কবে আমার? আপাতত ভাইয়ের বিয়ের দিন আমাদের কাবিন হবে, তারপর কয়েকদিন পর উঠিয়ে দেবে। তা কয়েকদিন পর উঠিয়ে দিবে? আশ্চর্য, সেটা আমি কিভাবে জানবো? রাফি বিরক্ত নিয়ে বলল, সবটাই জানতে পারলে আর এইটুকু জানতে পারলে না? ইডিয়েট, আপনার দরকার আপনি জানেন। বিয়ে মনে হয় আমি একাই করছি, তোমার মনে হয় বিয়েতে মত নেই? মত আছে, থাকবে না কেন? বিয়ের জন্য আমি কত স্ট্রাগল করছি, আর তুমি? আর আমি কি? কিছু না, ফোন রাখি, এবার নিশ্চিন্তে একটা ঘুম দেবা। কথাটা বলে ফোন কেটে দেয় রাফি। চিত্রাকে তার ফোনটা তার রুমে গিয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়ে। ছাদে ফাইসারি করছে অদরা, মনকে কিছুতেই বসে আনতে পারছে না। আশরাফুল রহমান মেয়েকে এত রাতে ছাদে দেখে ব্রু কুচকে ফেলে। তার নিজেরও ঘুম আসছিল না দেখে ছাদে এসেছিল, কিন্তু মেয়েকে দেখে মেয়ের দিকে এগিয়ে যায়। মেয়ের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে অদরা, এত রাতে ছাদে কেন তুমি? অদরা বরকে যায়। তার বাবাকে এইখানে এই মুহূর্তে একটুও আশা করেনি। নিজেকে সালাম দিয়ে বলে, এমনি একটু হাঁটাহাঁটি করতে এসেছি। ওহ, একটা কথা বলতে চাই। বলো। তোমাকে কয়েকদিন ধরে খুব অচেনা অচেনা লাগছে। যেমন? তোমার মাঝে কিছু পরিবর্তন এসেছে, সেটা কি জানো তুমি? জি বাবা, সত্যি বলতে গেলে পরিবর্তনগুলো আমিও লক্ষ্য করেছি।
এমন পরিবর্তনের কারণ কি আমি নিজেও বুঝতে পারছি না। কথাটা বাজেভাবে নিও না মা। কাউকে কি ভালোবেসে ফেলছ? অদরা থতমত খেয়ে গেল। না না বাবা, অদরা দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারে না। তার জীবনে একমাত্র সাফিনী, দ্বিতীয় কোনো পুরুষকে অদরা তার জীবনে আসতে দেবে না। এভাবে জীবন চলে না অদরা। আমাদের বয়স হচ্ছে, তোমাকে একটা ভরসাযোগ্য হাতে তুলে দিতে পারলে শান্তি পাবে তোমার মা আর আমি। সরি বাবা, আমি আর দ্বিতীয়বার এভাবে জড়াতে চাই না। আমি ডিসাইড করেছি আবার ইতালি ব্যাক করব। কেন? কারণ এখানে থাকলে নিজের উপর কন্ট্রোল থাকবে না আমার। জমিটা বিক্রি করতে চেয়েছিলাম না, কিন্তু দেখলাম সত্যি জমিটা অন্য জন্য আহমেদদের সমস্যা হচ্ছে, তাই বিক্রি করেছি চড়া দামে। কবে যাচ্ছ? এই তো পরশুর ফ্লাইট। তোমরা কি যাবে? হ্যাঁ, আমরা এখান থেকে কি করব? তোমার মা যেতে চাইছে বারবার। তাহলে আমি পরশু যাচ্ছি, তোমরা না হয় আমার পরে যেও। আচ্ছা। অদরা সিঁড়ি বেয়ে নিচে নেমে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকে দরজা বন্ধ করতে করতে বলে, দ্বিতীয়বার কাউকে ভালো লেগেছে, কিন্তু ভুল মানুষকে। অদরা, তুই আর মানুষ খুঁজে পেলি না, ওই ছেলেকেই ভালো লাগতে হলো তোর। ছেলেটার বিয়ের সামনে তোর সয়েস দেখে আমার তোকে থাপড়াইতে ইচ্ছে করছে। এখনই লাগাম টেনে ধর। তুই বিলেন নস যে থার্ড পার্সন হয়ে যাবি। যেটা মনে আছে সেটা মনের ভেতরে কবর দে। নিজেও ভালো থাকবি, অন্যও ভালো থাকবে। কুয়াশা ভেদ করে সূর্যি মামা তার রোশনি ছড়িয়েছে আকাশে। চাষবাস সূর্যের আলোয় জলমলে করছে। আজ বাদে কাল নিউ ইয়ার। 2023 সালকে বাদ দিয়ে 24 সালকে বরং করে নেবে সবাই। রাফি বলে দিয়েছে তারা এবার 31st নাইট সেলিব্রেট করবে দুমদাম করে। 31st নাইট সেলিব্রেট করার কারণও আছে। শাল জীবনের সব কিছু মোড় পাল্টে দিবে। সিঙ্গেল জীবনকে ছুটি দিয়ে মিঙ্গেল পরিণত হবে, সেটা ভেবেই 24 সালকে বেস্ট করে তুলবে। সোফায় বসে রাফি আর রিয়া এটা ওটা প্ল্যান করছে। সাহেল আহমেদ খবরের কাগজ পড়ছে আর রাসেল আহমেদ চা খাচ্ছে। রায়ান গ্রামে গিয়েছেন তার দাদা দাদিকে আনতে। দাদা দাদির তাদের সাথে সেদিন আসার কথা থাকলেও কোনো এক কারণে আসা হয়নি। চিত্রা কফি হাতের শরীরে চাদর জড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকিয়ে খুব পরিচিত মুখ দেখে মাথাটা ব্যালকনির রেলিংয়ের বাহিরে দিয়ে ঝুঁকলো। একবার ফোনের দিকে তাকিয়ে সময় দেখে নিল 10:24। এই সময় মানুষটাকে এখানে দেখে বেশ অবাক হলো চিত্রা। তুষার গাড়িতে থাকাকালীনই নজরে পড়েছে চিত্রাকে। গাড়ি থেকে নেমে চিত্রার দিকে আর চোখে একবার তাকালো। গাড়ির পিছন সিট থেকে তানিয়া বেগম আর তৃষা নামলো। তারা বাড়ির ভেতর ঢুকতেই তুষার চিত্রার বেলকনির ঠিক নিচে দাঁড়িয়ে বলে, ওভাবে তাকিয়ে আছো কেন? চিত্রা সোজা হয়ে দাঁড়ালো, কফির মগে চুমুক দিয়ে বলল, আসমকা আপনাকে দেখে অবাক হলাম, তাই তাকিয়েছিলাম। কথাটা বলে নিচের দিকে তাকাতেই দেখে তুষার নেই। চিত্রা আবার মাথা বাড়ি দিয়ে ওদিক ওদিক তাকিয়ে দেখলো না, তুষার নেই। লোকটা মুহূর্তের মাঝে চলে গেল। একটা তপ্ত শ্বাস ফেলে পিছু ঘুরতে সুঠাম দেহের ওদিকের ফতস্ত এক বুকের সাথে ধাক্কা খায় চিত্রা। হাতে থাকা কফির মগটা ফ্লোর উপরে এক জনজন শব্দ সৃষ্টি করে। চিত্রা পড়ে যাবে এমন ভেবে ভয়ে চোখ মুখ খিচে আছে। আচমকা এমন ধাক্কা খেলে ভয় পাওয়াটা স্বাভাবিক। তুষার চিত্রার খিচে যাওয়া মুখটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা সহজে ভয় পেতে দেখা যায় না। ভীষণ শক্ত মনের অধিকারী এনেরি। তুষার ফু দিয়ে চিত্রার মুখে উপচে পড়া চুলগুলোকে উড়িয়ে দেয়। হঠাৎ মুখে গরম বাতাস পেয়ে চোখ মেলে তাকায় চিত্রা। সামনে তুষারকে দেখে কপালে ধুবাস পড়ে। ফ্লোরে পড়ে থাকা মগটার দিকে একবার তাকিয়ে বলে, এভাবে কেউ আসে? তুষার ব্যালকনির দরজায় হেলান দিয়ে বুকে দুহাত গুজে বলে, কিভাবে আসতে হয় তাহলে? চিত্রা কফির মগটা উঠায় শব্দ করে, আসতে হয়। আপনি আসছেন, ওপর পাশে থাকা ব্যক্তি যেন বুঝে। শব্দ করে আসি কিভাবে? দরজায় ঢোকা বা গলা ঝেড়ে থাক, আমি এসব পারবো না। আমি আচমকে এসে তোমাকে এভাবে ভয় পেতে দেখতে চাই। চিত্রা তুষারকে পাশ কাটিয়ে রুমে আসে। মগটা খাটের পাশে রাখা টেবিলে রেখে বলে, তা আপনার আজ অফিস নেই? 1 মাসের ছুটি নিয়ে এসেছি বাবার কাছ থেকে। চিত্রা অবাক হয়ে তাকায় তুষারের দিকে। তুষার রুমে ঢুকে চিত্রা থেকে দূরত্ব নিয়ে বিছানায় বসে, 1 মাসের ছুটি নিয়েছেন? হ্যাঁ, কম নিয়েছি তাই না? আমি সারা রাস্তা ভাবতে ভাবতে আসলাম 2 মাসের নেওয়া উচিত ছিল। আপনি এত ছুটি কেন নিয়েছেন? সামনে বিয়ে না, সেজন্য। তুষারের সহজ সরল কথা শুনে চিত্রা মুখটা হা হয়ে গেল। সামনে বিয়ে, সেজন্য ছেলে 1 মাসের ছুটি নিয়েছে? ভাবা যায়? আপনি কি পাগল হয়েছেন? কোথাও দেখেছেন বিয়ের জন্য মানুষ 1 মাস ছুটি নেয়?
আর বিয়ের ডেট 15 তারিখে, আর আজ 30 তারিখ। আপনি এত আগেই অফিসের কাজটা যে ফেলে ছুটি নিয়েছেন। তুষার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, 1 মাস কমই মনে হলো আমার কাছে। বিয়ে, রিসেপশন, হানিমুন 1 মাসে হবে না, বাড়িয়ে নিতে হবে আরও। চিত্রা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ কড়া গলায় বলল, আপনি কি এসব বলার জন্য এসেছেন এখানে? আরে না, আজ তো আমরা নাইট পার্টি করব। কিসের নাইট পার্টি? 31st নাইট পার্টি। ওহ, তাহলে নিচে গিয়ে যারা করবে তাদের সাথে আড্ডা দিন। বাহরে, আমি আমার হবু বউ কেসের অন্যদের সাথে আড্ডা দিব কেন? কারণ আপনার হবু বউয়ের এসবে ইন্টারেস্ট নেই। তার তো তুষারের প্রতিও কোনো ইন্টারেস্ট দেখি না। এটা কেন মনে হলো? মন বলল, তাই মনে হলো। আপনার মন মিথ্যা ধারণাও দেয় দেখছি আজকাল। মনরা কখনো মিথ্যা বলে না, কিন্তু আপনার মন তো বলল মিথ্যা। তাহলে সত্যটা তুমিই বলে দাও। আচ্ছা আচ্ছা, বলবো নি, সময় হোক। এখন নিচে চলুন। তিশা ছাদে দাঁড়িয়ে আছে। রাফি এক এক করে ছাদটাকে সুন্দর করে ডেকোরেশন করছে। মাঝে মধ্যে এটা ওটা ছাড়ছে, আর তিশা সেটা রাফির হাতে ধরিয়ে দিচ্ছে। ছাদের ডেকোরেশন শেষ হলে রাফি লম্বা শ্বাস ফেলে তিশার পাশে দাঁড়ায়। ছাদের ডেকোরেশনের দিকে তাকিয়ে বলে, এই ছাতক দেখো তো সব ঠিকঠাক কিনা। তিশা এক নজর তাকালো সেদিকটায়। সব ঠিকঠাকই আছে। হ্যাঁ, ঠিকঠাকই আছে। নেক্সট ইয়ারে এই দিনে তুমি আর আমি মিলে সাজাবো, ওকে? আজ তো আমি আর আপনিই সাজালাম। কোথায় তুমি সাজালে? সাজালাম তো আমি, তুমি তো শুধু এটা ওটা এগিয়ে দিলে। তো এটা তো পুরো কাজেরই একটা পার্ট। হয়েছে, সাফা ছাড়া বন্ধ করো। আজ রাতে সুন্দর করে সুযোগে যে রেডি হয়ে থাকবে। তোমাকে নিয়ে আজ লং ড্রাইভে যাব। তিশা আগ্রহ নিয়ে বলল, কোথায় নিয়ে যাবেন? বলা যাবে না। বলেন না। বললাম তো, বলা যাবে না। আচ্ছা। কি আচ্ছা? বলতে হবে না। ওকে, এবার নিচে চলো, রেডি হতে হবে তো। কি ব্যাপার? তানিয়া তামিম আসলো না যে? তানিয়া বেগম মিষ্টি মুখে নিতে নিতে বলে, ভাইজান, ওনাকে তো চিনই, সারাক্ষণ কাজে ডুবে থাকে। রাসেল আহমেদ লম্বা শ্বাস টানলেন। তামিম খান সচরাচর আসেন না এবারই। বোনের জামাই থেকে এখন বিয়েই হতে যাচ্ছে। এখন তো আসা যাওয়া মাত্রাটা বাড়ানো উচিত। সয়নিকা বেগম একটা ছোট্ট বক্স এনে তানিয়া বেগমের সামনে রাখলেন। তানিয়া বেগম বক্সের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি? সয়নিকা বেগম মৃদু হেসে বললেন, আপনার ভাই আপনার জন্য এটা নিয়ে এসেছে। তানিয়া বেগম বক্সটা খুললেন। বক্সে খুব সুন্দর একজোড়া হেয়ার রিং রয়েছে। তানিয়া বেগম হেয়ার রিংটা হাতে তুলে বলে, খুব সুন্দর তো। হ্যাঁ, আপনার আমার ভাবি আর রিয়ার জন্য নিয়ে এসেছে 4 জোড়া। আজ তো বছরের শেষ দিন, তাই তানিয়া বেগম 2 জোড়া কানে পড়ে নিল। সন্ধ্যায় দিকে রায়ান, সজল আহমেদ আর সানজিদা বেগমকে নিয়ে আসে। ছাদের একপাশে ছোটোখাটো একটা ভোজের আয়োজন করে বাড়ির ছেলে সদস্যরা। চিত্রা, তিশা, রিয়া কাঠে জ্বালানো আগুন হাতে আলতো তাপ দিচ্ছে। চিত্রার পরনে ব্ল্যাক শাড়ি, রিয়া মেরুন রঙের শাড়ি পরেছে, আর তিশা পার্পল রঙের। রিমি রিক্তা বেগমের কোলে। রায়ান আর তুষার বড়দের খাবার সার্ভ করছে। চিত্রা আর চোখে বারবার তাকাচ্ছে তুষারের দিকে। লোকটার পরনে ব্ল্যাক শার্ট আর উপরে ব্ল্যাক হুডি। চিত্রা তুষারের সাথে ম্যাচিং করে ব্ল্যাক পরেছে। চিত্রা ভেবে পায় না একটা মানুষ এত ব্ল্যাক লাভার হয় কি করে। বিয়েতেও না জানি ব্ল্যাক শেরওয়ানি পরে আসে। চিত্রা মনে মনে ভেবে নেই, তুষার যদি ব্ল্যাক ড্রেস চয়েস করে তাহলে ব্ল্যাক রঙের বালতিতে চুবিয়ে আনবে। বড়দের খাওয়া দাওয়া শেষ হলে বাড়ির ছোট সদস্যরা বসে। চিত্রা চেয়ার টেনে বসতে তুষার চিত্রার পাশে চেয়ার টেনে বসে পড়ে। অলস ভঙ্গিতে বলে, ভাইয়া তুমি আর রাফি সাফ করো, আমার শরীরে শক্তি নেই। রাফি আর চোখে তুষারের দিকে তাকিয়ে বলে, ব্রো, জানো আমি একটা কথা শুনেছিলাম। তুষার ব্রু কুচকে বলে, কি? শুনেছিলাম আশেপাশে ভালোবাসার মানুষ থাকলে নাকি এনার্জি বেড়ে যায়, কিন্তু তোমার তো সীতাকে দেখা মাত্রই শরীরে শক্তি চলে গেল। তুষার বিরক্তি নিয়ে রাফির পানে চেয়ে বলে, বেশি সাধু শাস্তে যেও না, আমি মুখ খুললে মান সম্মান থাকবে না। রাফি চুপ হয়ে গেল। রায়ান আর রাফি খাবার সার্ভ করে দেয় সবাইকে।
তুষার খাবার মুখে দিতে দিতে ফিস ফিস করে বলে, আজ ম্যাচিং ম্যাচিং কিয়া বাত হ্যাঁ। চিত্রা বিষম খায়। তৃষা পানির গ্লাস এগিয়ে দেয়। চিত্রা পানিটা খেয়ে বলে, তো এত অবাক হওয়ার কি আছে? কাপল আমরা পড়তেই পারি। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। তোমাকে ব্ল্যাক কালারে লাগছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। বাট আপনাকে একটু সুন্দর লাগছে না। প্রতিদিন ব্ল্যাক কালার পরতে বিরক্ত লাগে না? তুষার মাংসে কামড় দিয়ে বলে, না, বাট আমার লাগে। তো প্রতিদিন ব্ল্যাক পরবেন না, লোকে ভাববে আপনার ড্রেস নেই, ফকির। তাতে আমার কি? লোকে কি ভাবলো না ভাবলো, আপনার সাথে তর্ক করা মানে দেওয়ালে নিজের মাথা ভারী দেওয়া একই। রাফি তুষার আর চিত্রাকে বিড় করতে দেখে বলে, আজকাল আমার কানে ময়লা হয়েছে নাকি? মানুষের মুখেরই আওয়াজ কমে গেছে, বুঝতে পারছি না। তৃষা নাক মুখ কুচকে নিয়ে বলে, খাওয়ার সময় কিসব বলছেন এসব? রাফি গা ছাড়া ভাব নিয়ে বলে, কি বললাম? এই যে কানে ময়লার কথা বলছেন। তুষার রাগী দৃষ্টি নিয়ে রাফির দিকে তাকাতে রাফি চুপ হয়ে যায়। রায়ান আর রিয়া খেয়ে দিয়ে নিজেদের রুমে চলে যায়। রিমিকে ঘুম পাড়াতে হবে। মেয়েটা যে এখনো ঘুমায়নি এটা শিওর। তুষার চিত্রার খাওয়া শেষ হলে ছাদের এক পাশে কার্নিশ ঘেঁষে দাঁড়ায়। তুষার ঘড়িতে সময় দেখে নেয়, 12টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। তুষার চিত্রার সোজাসুজি দাঁড়ায়। চিত্রা 2 হাত নিজের হাত দিয়ে ধরে চিত্রা তুষারের ভাবগতি বোঝার চেষ্টা করছে। তুষার লম্বা শ্বাস টেনে বলে, 2024 সাল আসতে আর মাত্র কয়েক মিনিট বাকি। বছর ঘুরবে, মাস শেষে দিন পাল্টাবে চোখের নিমিষে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কখনো বদলাবে না। তোমাকে ফিরতে জানাই আমার শহরে তোমার আমন্ত্রণ। আমার শহর তুমি বিহীন এক আধার ঢাকা আমাবস্যা। পূর্ণিমার জ্যোৎস্নায় পুরো শহরতলিকে আলোকিত করার জন্য তোমাকে আমার শহরে আসতে হবে। তুমি জ্যোৎস্না হয়ে আমার শহরকে সামলাবে, আর আমি সূর্য হয়ে পারবে না সামলাতে? চিত্রা মুচকে আসলো। তুষারের পাশের বুকের হাত রেখে বলে, আপনি পাশে থাকলে চিত্রা সব পারবে। আপনার আমন্ত্রণ চিত্রা সাদর গ্রহণ করে নিয়েছে। তুষার চিত্রার কপালে চুমু খেলে, আর তখন আকাশে জল জল করে উঠল, হ্যাপি নিউ ইয়ার 2024। চিত্রা তুষার দুজনে আকাশের পানে চাইল। তুষারের 2-1 হাতে চিত্রাকে জড়িয়ে আছে, আর চিত্রা মাথাটা ঠেকিয়ে রেখেছে তুষারের বুকে। দুজনের দিকে একবার তাকিয়ে বলল, বিদায় 2023, ওয়েলকাম 2024। নিচে বাগানে রাফি তিশাকে নিজের বাহু ডোরে নিয়ে কানে কানে ফিস করে বলে, হ্যাপি নিউ ইয়ার মিস সাতক অ্যান্ড লাভ ইউ মাই লাভ। তিশা কেঁপে উঠল। প্রথমবার প্রিয়তমের মুখে ভালোবাসার কথা শুনল। ভালোবাসার মানুষটার মুখে ভালোবাসার কথা শোনার মতো সুন্দর অনুভূতি হয়তো আর একটাও নেই। তিশা রাফির মুখে থাকা সাফ দাড়িতে হাত বুলিয়ে বলে, লাভ ইউ অলসো মিস্টার হ্যান্ডসাম।